আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, বিরতির পর আবার আপনাদের সামনে আসলাম। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ফিজ ওয়েভার। আমরা ফিজ ওয়েভারের ক্রাইটেরিয়াগুলো আমরা বলে দিয়েছি, যে যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন বেসড অন হিউম্যান রাইটস 10 ইয়ার্স রোড, 5 ইয়ার্স রোড, 7 ইয়ার্স রোড, 20 ইয়ার্স রোড এবং এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। কেউ যদি 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্সের মধ্যে না পড়েন তারপরেও অ্যাপ্লিকেশন করতে পারবেন বেসড অন সার্টেন সার্কামস্টেন্সেস। আমরা এই ধরনের একটা টেক্সট পেয়েছি। আমাদের কাছে আমাদের এক দর্শক শ্রোতা এক টেক্সট পাঠিয়েছেন। উনার সিনারিওটা হচ্ছে এইভাবে, উনি এই দেশে আছেন 14 ইয়ার্স। তো whether or not he can make an application, he never made an application. Application করা যাইব না। অবভিয়াসলি আমরা জানি যে 14 ইয়ার রুলস একটা জুলাই 2012 তারা এগু চেঞ্জ করে দিছে। সো এগু 14 ইয়ার্স তো তারা হোম অফিসে 20 বছর নিছে কি। সো উন্নতি মরকার একটা আমরা প্রোগ্রাম যে সময় স্টার্ট করছি আমরা হইতাম প্যারাগ্রাফ 276 ADE প্রাইভেট লাইফ যেগুলা ক্লেম এগু চেঞ্জ হচ্ছে to 20 years, but our যে একটা 4 criteria number 4 criteria, subsection 6 of paragraph 76 exceptional outside of immigration rules, whether তো এটা ডিপেন্ড করবো যেটা যে তার আসলে পার্সোনাল সার্কামস্টেন্সেস। Yes, so unless আমরা personal circumstances আপনার জানি is very difficult, but ultimately 14 years is a long time. So নিশ্চয়ই আপনার একটা প্রাইভেট লাইফ ইদেশও আছে in terms of আপনার ফ্যামিলি লাইফ থাকতে পারে। I'm sure guaranteed private life আছে। The main একটা টেস্ট যেগুলা আপনি দেখাইতে বোঝেন একটা সিগনিফিক্যান্ট অবস্টাকল আছে কোন কারণে আপনি দেশে গিয়ে আপনি থাকতে পারতেন না। 14 years is a long time. So obviously আপনি দেখাইতে পারবা if it's depending on your facts আপনার কোনো লিংকস আছে নি, accommodation আছে নি, employment আছে নি। We got another call. Assalamu alaikum caller. Hello. Hello, assalamu alaikum. Caller কি আছেন না আমরা আলোচনায় চলে যাব? হ্যালো। ওকে, এনিওয়ে যেটা হচ্ছে কলার হয়তো কোনো কারণে যাত্রী। জি জি, আসসালামু আলাইকুম, বলেন খোকা আপনার প্রশ্ন প্লিজ। জি, আপনি একটু সাউন্ড কমাকা আপনার টিভির খোকা আপনি। জি স্টুডিও। আচ্ছা, আমার অনুষ্ঠান খুব সুন্দর লাগছে। আমার প্রশ্ন। জি হ্যালো ডানি। জি শুনলাম খোকা আপনি প্লিজ। আচ্ছা, আমার তো সব ওইটাই সিরিয়াস আমি। জি, তা ইউকে আমার 3 বছর হয়ে আছে। আমি খাস ফার্ম ফুল টাইম করতে আছি। তো গোদর আমার নিজের। তো আমার এখন মানুষ কইল যে আমি আমার দেশ থেকে আমার ভাই অ্যাপ্লাই করলে আমি আনতে পারবো। তো ডাইরেক্ট থেকে বললেন বুঝি কিতা করবো কইরা এটা কতটুকু সত্য মিথ্যা এটা আমি একটু ভালো করে আমার বুঝাই দিব। আপনি ইউ সিটিজেন না? হ্যাঁ, আপনি কি ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন না? কিতা ইউ জি সিটিজেন? ভাই সাহেব, আমি ইটালি আচ্ছা, ইটালি থেকে এদেশে আইছেন। আপনি চাইরা যে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার এদেশে আনতে, আপনার বাইরে আনতে। আমার এখন কইলে আছে তো তুমি আনতে পারবে। তো দেশে কোনো সৃষ্টি লাগবে না। ওকে, ঠিক আছে, আপনার কোশ্চেন আমরা বুঝছি। সো এই বিষয়ে রাহাত what do you think? এগু তো জি, আমরা কইলাম আপনার আপনি পারবেন তা, বাট देयर ইজ আ ক্রাইটেরিয়া ইউ নিড টু ফুলফিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, so basically আসসালামু আলাইকুম। just আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা বেসিক্যালি গো অ্যাপ্লিকেশনস যেগুলো আইগো EU regulations or থলে ফরবো। আমরা জানি যে বর্তমানে EU regulations about apply or obviously Brexit hasn't happened yet, so EU regulations যেগুলো অ্যাপ্লিকেশন এগুলো আপনি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে হইব। নাও পয়লা নম্বর হইলো আপনার যে ইটালিয়ান সিটিজেন আপনার তো রাইটস অফ রেসিডেন্স আছে এই দেশও, as long as আপনি ট্রিটি রাইটস এক্সারসাইজ করা না। ট্রিটি রাইটস যেগুলো আমরা হয় আপনি ইভা এমপ্লয়মেন্ট ও সেলফ এমপ্লয়মেন্ট ও self-sufficient একটা, আনলেস আপনার পার্মানেন্ট রেসিডেন্স এই দেশে থাকে। আর আই ডোন্ট থিঙ্ক আপনার পার্মানেন্ট রেসিডেন্স আছে বিকজ আপনি 3 বছর ধরে এই দেশে আসেন। আপনার ক্রাইটেরিয়া রইল আপনি কাম দেখাইতে হইব। ইট ডাজন্ট ম্যাটার ফুল টাইম কাম পার্ট টাইম কাম, আপনি ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ এক্সারসাইজিং ট্রিটি রাইটস ইদার মনে কার সেলফ এমপ্লয়মেন্টে নাইলে এমপ্লয়মেন্টে। দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হইল অবভিয়াসলি আপনার বাই আইতা পারবানি, ইয়েস, বাট রিকোয়ারমেন্টস হইল ইউ হ্যাভ টু শো একটা ডিপেন্ডেন্সি। আপনি দেখাইতে হইব যে আপনার বাই জয় যেন আপনি সাপোর্ট করছেন বাংলাদেশও থাকতে আর কন্টিনিউয়াস সাপোর্ট করা।
So that's the key criteria. And আপনার উপরে একটা financial dependency আছে এটা কিলাম দেখাইবা obviously আপনার যে টাকা পয়সা দেশও ফাটাইন you have to show remittance slips, bank statements, relationships যেগুলা sometimes are relationships যেগুলা doubt করে obviously naturally আপনার birth certificate দেখাইবা আপনার মা বাবার marriage certificates, so বিভিন্ন documents দেখাইবা just to prove the relationship Or between DNA the test brother. দেখা যায়। Or DNA test, obviously DNA test করলে কোনো doubt থাকতো না। Okay. Also, maybe there's an age restriction that it has to be below 21 years. 21, yes, I mean that can be Okay. fine, yeah. Okay, another হচ্ছে যে below 21 years dependent এবং আপনার উপরে ফুললি ডিপেন্ডেন্ট অ্যান্ড আপনি তাহলে সাপোর্ট করা এগুলা যে আপনি দেখাইতে পারেন দেন ইউ ক্যান ব্রিং আপনি আনতে পারবা আপনার বাইরে অথবা বোনরে তারা বয়স 21 ইয়ার্সের নিচে থাকতে হইব এনিওয়ে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন আমরা যেটা আলোচনা করতেছিলাম এবং ওকে উই গট অ্যানাদার কল জি আসসালামু আলাইকুম কলার হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম প্লিজ আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমার মানে ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে আর কি, এটা বাংলাদেশের পাসপোর্ট ও পুরাতন পাসপোর্টের মধ্যে, তো আমি নতুন করে ডিজিটাল পাসপোর্ট বানাইছি। জি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনলাম খোকা জি আচ্ছা, আমি নতুন করে ডিজিটাল পাসপোর্ট বানানোর পরে আর কি ওরা এই যে বাংলাদেশ হাই কমিশন থেকে দুইটা একসাথে স্টাপলার করিয়া দিলাইছে, কিন্তু ডিজিটাল পাসপোর্টে তো আর এই ইনডিফিনিট লিভ টু রিমেইনের স্টাম্প তো আর নাই, ওইটা পুরাতন ওইটার মধ্যে। এখন আমি যদি দেশে যাইতে হয় এই কিছুদিনের মধ্যে, তাইলে কি আমার আইনত কোনো অসুবিধা হবে কি এইভাবে? বা আমি যদি মনে করেন যে বায়োমেট্রিক কার্ড এনটিএল ফর্মে যদি অ্যাপ্লাই করি, তাইলে আমাকে কি দিতে হবে ওই ফর্মের সাথে জমা এবং কত ফিস লাগবে আমার একটু কাইন্ডলি বুঝিয়ে দিলে ভালো হবে। ওকে মিস্টার শরীফ আমার প্রশ্নটা বুঝতে পারছেন? জি জি বুঝছি যে আপনি দেশে যাইতে চাইরা আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে অলরেডি, বাট আপনি নিউ পাসপোর্ট বানাইছেন, আপনি এখন নিউ পাসপোর্ট হলে ওল্ড পাসপোর্ট স্টেপলার দেওয়া আছে, আপনি যাইতে পারবা কিনা আইতে পারবা কিনা কোনো প্রবলেম হইব কিনা এট দ্য এয়ারপোর্ট, এটা আপনি জানতে চাই এই তো? আর নেক্সট দুদিন আমার কোনো অসুবিধা হয়ে থাকে, আইনত কোনো প্রবলেম হয়ে থাকে, মনে করেন হিথ্রোতে হোক, ঢাকাতে হোক, সিলেটে হোক, তাইলে কি আমি যদি বায়োমেট্রিক কার্ড বানাইতে হয়, তো এনটিএল ফর্মে যদি আমি অ্যাপ্লাই করি হোম অফিসে, তাহলে কতদিন লাগবে আর কি লাগবে আর ওইটার ফিস কত লাগবে আমাকে একটু কাইন্ডলি বললে ভালো। ওকে জি জি ঠিক আছে, আপনার কোশ্চেনটা তো আমি ফোন রাখিয়ে দিব জি জি রাখি দাও প্লিজ জি। এবং দর্শক শ্রোতাবৃন্দ, ওনার যে প্রশ্নটা এটা অনেকেরই প্রশ্ন, অনেকেই মনে জিজ্ঞাসা, আপনারা আলোচনার মাধ্যমে এটা বিষয়ে আপনারা একটা সম্যক ধারণা করে নিতে পারবেন আশা করি। আমরা বিস্তারিত আলোচনা করতেছি, স্টার্টিং বাই মিস্টার শরীফ এন্ড দেন রাহাত চৌধুরী এটাতে ইনপুট দিবেন। এখানে আপনি হ্যাঁ রাইট ফর্মের কথাই বলছেন, এনটিএল ফর্মে এটা ফিল আপ করা লাগবে এবং এনটিএল ফর্মে ফি এখন কত 237 পাউন্ড ফি লাগবে। এর সাথে এমন বেশি কোনো কাগজ দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রুভ করা লাগবে যে আপনি অলরেডি ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে। তার মানে আপনি যদি ওল্ড পাসপোর্ট এটার সাথে দিয়ে দেন, বায়োমেট্রিক কার্ড পুরনো যেটা আছে এটা যদি এর সাথে দিয়ে দেন, তাহলে হোম অফিস সার্টিফাইড হবে, তারা আপনাকে এনটিএল ফর্মে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে। এবং আর সময় কতদিন লাগতে পারে এটার বিষয়ে? সময় আমার এক্সপিরিয়েন্স হলো অ্যাবাউট 2 মাস। Of course আমরা কইতাম হইব যে আপনার যে কোনো এমার্জেন্সি থাকে, আপনি প্রিমিয়াম সার্ভিস আছে 590 পাউন্ড আপনি দিয়া আপনি সেম ডে সার্ভিস নিয়ে আনতে পারেন। সো ইউজুয়ালি পোস্টাল যেটা আমরা জানি about 12 weeks, সেম ডে সার্ভিস একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়া ক্রয়ডেন শেফিল্ড যেন না আপনি থাকেন 590 তারা দিব এক্সট্রা। ওনার একটা ভাইটাল কোশ্চেন ছিল যে ওয়েদার অর নট উনি যে ওল্ড পাসপোর্ট সাথে বোধহয় ওনার অ্যাটাচমেন্ট করা আছে বায়োমেট্রিক এনিওয়ে ইনডেফিনিটলি, সো উনি এনটিএল না নিয়েও দেশে যেতে পারবে কিনা, কোনো সমস্যা হবে কিনা। আলটিমেটলি তো আপনার দইও পাসপোর্ট লইয়া যাইব, উই নো দ্যাট টেকনিক্যালি দ্যাটস ফাইন, আপনার লিভ ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে। প্র্যাকটিক্যালি আমরা জানি, আমরা এক্সপিরিয়েন্স তো নি আইতে সময় সামটাইমস আপনার যে ডিফিকাল্ট একটা ইমিগ্রেশন অফিসার ফরি যায় হিথ্রোত, দেন তারা আটটাইয়া হইতে পারে যে আপনার ওল্ড পাসপোর্ট ওখানে স্ট্যাম্প। টু অ্যাভয়েড দ্যাট ইকুয়েশন আমরা সবসময় অ্যাডভাইস দেই বেস্ট হইলো আপনার যে কোনো এমার্জেন্সি থাকে না, আপনি বায়োমেট্রিক্স কার্ড একটা বাহরিয়া আপনি আপডেট করিয়া নতুন পাসপোর্ট, দ্যাটস ইট। ওকে থ্যাংক ইউ। আমাদের আরেকজন কলার আছেন, আসসালামু আলাইকুম কলার। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। হ্যালো আমি জানতাম সেরকম আমি 2 বছর আগে পাউন্ড ভিসা আইছি, 2.5 বছর ভিসা লইয়া দেশটাকে। এখন আমার সেপ্টেম্বর ভিসা দিয়ে যাইব, অনেক টেনশন করতাম। মানে আমার এখন বেবি আছে, মানে আমি শেখ কইরা যে বেবির চাইল্ড স্টাডির
ওটা আমরা অ্যাপ্লাই করছি, ওটা আমরা দেয়। তখন আমার ভিসা এক্সটেনশন করতে কিতা ওটা খাতি লিবনি বা আমরা রেন্টি করিয়া থাকান, আমরা আমার হাজবেন্ডে কিছু রুজু করছেন, হাউজিং অ্যাপ্লাই করছেন, তারা আমরা কিছু হেল্প করে। তখন আমার এই ভিসাতে কোনো প্রবলেম হইব নি, হাউজিং এ কিতা আমরা একটা খাতি লিবনি, কিতা করতাম। ওকে, ঠিক আছে, আপনার কোশ্চেন আমরা বলছি। আপনি ওনার যেটা হয়েছে যে 18,600 যে ক্রাইটেরিয়া ওটা ফুলফিল করে উনি আইসেন, আসার পরে এখন ইনকাম হয়তো বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট দিচ্ছেন, দ্যাট নিচ্ছেন, ওয়েদার ইট উইল বি এফেক্ট ইন দ্য নেক্সট এক্সটেনশন অ্যাপ্লিকেশন। সো আমরা যেগুলো আমরা কইতাম পারি ফ্যাকচুয়ালি একটা আপনার যে সময় এক্সটেনশন হর বা অ্যাপ্লিকেশন এই সময় আপনি 18,600 পাউন্ড আপনার ইনকাম দেখাই হইব না। চাইল্ড ট্যাক্স ক্রেডিট একটা ইগো আলটিমেটলি ইগো কোনো এফেক্ট আইতো না, বিকজ ইগো একটা এক্সামশন আছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট একটা ইগো হাজব্যান্ড এন্ড ওয়াইফ ইগো বেসিক্যালি আপনার সার্কামস্টান্সেসের উপরে একটা ট্যাক্স ক্রেডিট তারা আপনার সিচুয়েশনের উপরে তারা ইগো দিব। ইট ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি আপনি 18,600 পাউন্ড আপনার ইনকাম দেখাই হইব। সেম জিনিস হইলে হাউজিং, আপনার হাজব্যান্ড যদি ব্রিটিশ সিটিজেন, তার ব্রিটিশ indefinite leave to remain আছে, তান হাউজিং বেনিফিট আমরা যেটা হয় ইগো এন্টাইটেলমেন্ট আছে। আলটিমেটলি ডিপেন্ড করবো এখন 18,600 পাউন্ড ইনকাম আপনার আসেনি within the last 6 months. আপনার যদি ই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারেন না, মনে রাখা আপনি বেনিফিট ফুল বেনিফিটও 18,600 পাউন্ড ইনকাম কম আপনার ইগু আমরা গত লাস্ট 2 উইকস আগে যেটা আলোচনা করলাম ইগু 10 ইয়ার রুটে যাইব কি। সো আপনার যখন আউটসাইড দ্য রুলস আইগি তা আপনার সেটেলমেন্ট পাইতে আরো 10 ইয়ার্স যাইব, আর 7.5 ইয়ার্স। সো অনো ডিফিকাল্টি আপনার হইব, বাট আলটিমেটলি অ্যাপ্লিকেশন সময় আপনি 18,600 পাউন্ড দেখাই তুইব, বিকজ ইনকাম যেগুলা এগু আপনার বেনিফিটসের উপরে এগু হিসাব করব। সো আপনার যেটা 18,600 পাউন্ড যদি ইনকাম দেখান বহুত বেনিফিট আপনি কোয়ালিফাই করতে না এমন তারা দিত না। So ultimately the main initial financial requirements, benefits not so much because easy benefits regular এটা tax credit এটা joint application করয় আপনার circumstances উপরে গু সরকারে দিব। ওকে, থ্যাংক ইউ। সো আপনার প্রশ্নের এটা হলো আলোচনাটা হলো যে ইট উইল ডিপেন্ড আপন 18,600 ইনকাম যেটা আছে এটা লাস্ট 6 মাস দেখাইতে হইব। দেখানোর পরে যদি আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি স্টিল এলিজিবল হয়ে থাকেন এটার প্রবলেম হতো না। আর হাউজিং বেনিফিট অ্যাকোমোডেশন অ্যাজ লং অ্যাজ আপনার হাজব্যান্ড ব্রিটিশ সিটিজেন, সো তাই এটা এন্টাইটেলড আছেন, এটা অ্যাপ্লিকেশন করার লাগে, এটাতে আপনার অ্যাপ্লিকেশন এফেক্ট করতে নাই। ইন কেস যদি এফেক্ট করে দেন আপনার এইটা 5 ইয়ার্স রুট থেকে এটা 10 ইয়ার্স রুটে চলে যাবে। 10 ইয়ার্স রুটে যাবে। 10 ইয়ার্স রুটের এফেক্টের সাথে আরেকটা এফেক্ট আসবে, তার মানে এভরি টাইম আরো 2বার এক্সট্রা অ্যাপ্লিকেশন করা লাগবে, মেডিকেল চার্জ এগেইন দেওয়া লাগবে, ফিজ এগেইন দেওয়া লাগবে। ওকে ওকে, আলটিমেটলি অনেক ডিফিকাল্ট। পেরিফেরিয়াল যেটা মানে সংশ্লিষ্ট যেটা আছে মানে এনকাম্বারেন্স আছে এটা হবে। ওকে, নিয়ে যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হোম অফিসের যে ফিজের যে বিশাল একটি বোঝা, সেই বোঝা থেকে অনেকে হয়তো রেহাই পেতে পারেন। সেখানে 4-5টা ক্রাইটেরিয়া, বেসিক্যালি প্যারেন্ট রোড, পার্টনার রোড, 18 ইয়ার্স রোড, 18 years means 7 years road, then 20 years road and exceptional circumstances তারা এটা করতে পারে। ইন এডিশন there is another criteria তারাও করতে পারবা, যেটা হচ্ছে যে ডিসক্রিশনারি লিভ, যারা ডিসক্রিশনারি লিভে আছেন তারা হয়তো এক্সটেনশন করালে পারবা, বাট খারা পারতা না ইনডিফিনিটলি বললে কেউ অ্যাপ্লাই করতে গেলে কি এটা অসুবিধা হইব? In policy guidance একটা clearly set out and indefinite leave to remain application or কোনো fee exemption নাই। So আপনার যে একটা 2,297 pounds at the moment এগুত কোনো মাফ নাই। আপনার যে সময় সেটেলমেন্ট আইবা আপনার ফুল ফিজ আপনি দিতে হইব। আপনি যখন ফি এক্সেমশনও যায়গি তো তারা এক্সটেনশন করিয়া দিব। সো আলটিমেটলি আপনার সেটেলমেন্ট আপনি পাইতা নাই আনলেস আপনি ফুল ফিজ ইনডেফিনিট লিভ টু রিমেইন নর ফিজ আপনি দেন। যে বোন ফোন করছিলেন যে উনি 2 বছর আগে আসে, এখন আবার এক্সটেনশন হতে, তার মানে ম্যারেজ ভিসায় আর কি, এটা লিবেও তো উনি পাবেন না, ইনকাম দেখাইতে হইব 18,600। আপনি যে 18,600 পাউন্ড দেখাই না আপনি তো হইতে পারতা না আমি ডেস্টিটিউট। ওকে, অ্যানাদার যারা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম আছে তারা তো বোধহয় ইনডিফিনিটলি বেড সময় এটা মানে দে উড এলিজিবল টু গেট আ ফিজ এক্সামশন, ফুল এক্সামশন ডোমেস্টিক ভায়োলেন্সে যারা আছে বা ট্রাফিকিংয়ের যারা শিকার হচ্ছেন। সো বেশ অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেখানে ফিজ লাগবে না, এবং সেখানে না লাগার কারণটা হচ্ছে যে দে মাস্ট শো দ্যাট দে উইল বি ডেস্টিটিউট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য, এই ডেস্টিটিউশনের ইয়েটা কি, মানে হোয়াট ইজ দ্য কি বলা যায় যে এটা বেসিক প্রিন্সিপলটা কি, মানে কি দেখাইতে হবে? দ্য সিচুয়েশন হইলো বেসিক্যালি যে আপনার কোনো ধরনের অ্যাকোমোডেশন নাই,
আর কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই, দুইটা তো নেই একটা। সো অ্যাকোমোডেশন নাই বেসিক্যালি, যে আমি ফিজ দিলে আমি হোমলেস হয়ে যাবো, আমরা যেটা হয় আমি যেগুলা রুজি আমার অব্লিগেশন হয়, যেটা আমি অ্যাপ্লিকেশনের সময় আমি হোমওয়ার্কশোর ফিজ দিতাম হইব, আমার কোনো গড় থাকতো না, কোনো বাড়ি থাকতো নাই, আমি ই ফিজ রুজি আমি দেওয়া লাগে, ভেরি বার্ডেনসাম যে একটা আমরা হয় এক্সেপশনাল যেগুলো গ্রাউন্ডস মানে রেন্ট দিতে পারবো না, তার মানে আমি তো ল্যান্ডলর্ড তো সো বহুত সময় তারা আমরা পলিসি গাইডেন্স লেখা তারা প্রুফ চাইবো, সো ল্যান্ডলর্ডের ইভিকশন নোটিস তারা চাইবো, দেন প্রুফ করো যে তোমার তোমার থাকার জায়গা নাই। আচ্ছা, আপনার বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি সেন্সিটিভ বিষয়। এই বিষয়টা আমরা আলোচনা করবো। আমাদের কলার আছেন, কল নিয়ে থাকি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো জি খোকা প্লিজ, আপনার স্টুডেন্ট। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু আগে ফোন করছিলাম, তো আমার তো আসলে প্রশ্নটা শেষ করার আগেই লাইন কাটিয়ে দিয়েছিলাম। আচ্ছা খোকা স্যার, আমি তো পুরো প্রশ্নটা আমি করতাম পারছি না। ওই যে আমার ওয়াইফের আর কি ILR এর লাগিয়ে আর অ্যাপ্লাই করছিলাম, মানে এখন তারা লিমিটেড লিভ দিচ্ছে, ওই বিষয় নিয়ে আর কি। না, এটা আমরা আলোচনা করছি, লিমিটেড লিভ দিছে এবং কইছে যে 500 পাউন্ড আপনি IHS এর ফিস দিতে, এই তো? জি না, জি এখানে এটা তো ঠিক আছে, কিন্তু এখানে তারা ওই জন্য আমার যে ইনকাম যেটা মানে ওনার একটু মিস্টেক করছে, যে আমার মর্গেজ ইন টোটাল 505 পাউন্ড, আর আমার ডিএলএ তারা ইন্টারেস্ট পে হয়ে যায়, এই পয়সাটা তারা হিসাবও মানে করছে না, আট করছে না। না, ওইটা আমরা আলোচনা করছি, তারপর আমরা রিপিট করলাম। সরি ফর মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা যেটা আলোচনা করছি, আমরা রাহাত চৌধুরী কইছেন যে সিমিলার কেস তাই ডিল করছেন। সো আপনারা যেহেতু তারা আপনার রিফিউজ করছে না বা অ্যাপিল রাইট দিছে না, সো আপনি এখন এটা চ্যালেঞ্জ করতে হইব। আপনার ওয়াইফের লিমিটেড লিভ টু রিমেইন তো থাকবো এটা, বাট এটা চ্যালেঞ্জ করতে হইব, এবং চ্যালেঞ্জ করতে হইব পয়লা প্রিঅ্যাকশন লেটার পাঠাইতে হইব, এবং প্রিঅ্যাকশন লেটার যদি না হয় দেন আপনি স্পেসিফিক রিজন দিয়া কইতে হইব যে দিজ আর দ্য মিস্টেকস ইউ মেড, ক্যালকুলেশনে ভুল করছো, এটা করছো, আন্ডার ওল্ড রুল এটা আছে, দেয়ার আর লটস অফ কেস লজ আছে, এগুলা দিতে হইব যে এই সকল কেস লো হইছে এইভাবে তোমরা। আচ্ছা, বুঝতে পারছো। এখন আমার কথা হইলে গিয়ে একটা জিনিস আমরা ব্যারিস্টার সাহেব কইছেন যে এখন তারা NHS ফিটা ফাটাই দেওয়া লাগবো, বুঝছেন, আর নাইলে আমার অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবো। কি আমি আরেকজন ইয়ের কাছে নিয়েছিলাম আর কি, তো তাই হইলে এখন যদি আমি NHS ফিটা ফাটাই দেই তখন তারা 10 years রুটও আমার নেব কি? এটা অলরেডি আপনারা তারা 10 years রুটও নিছে কি, যে লিমিটেড লিভ টু রিমেইন যেহেতু দিছে, ইট অলরেডি কনসিডার্ড অ্যাজ এ 10 years রুট। আমরা যেটা কইছি NHS এর ফিস দেওয়ার লাগে যে ইন কেস আপনারা কোনো মানে তার যাতে NHS এর ফিস না দিলে ওটাও রিভোক করলে হইব। সো আমরা যেটা কইরাম যে আপনি NHS এর ফিস দরকার অ্যাডভাইজেবল, বা আপনি সাবস্টেনশিয়াল ডিসিশনটা চ্যালেঞ্জ করতে হইব, যে মেইন ডিসিশন যেটা আছে দিস ইজ শুড বি চ্যালেঞ্জ। আচ্ছা, এখন আমার মেইন কোয়েশ্চন হইলে এটা আমার ব্যারিস্টারের কাছে, যে আমার এই জন্য যে পয়সাগুলো আমার তারা মিস্টেক করছে এগুলা যদি কভার হয়ে যায়, আমি তো আমার ক্যালকুলেশনে আমি দেখছি তবুও কিছুটা শর্টেজ থাকে, ওই শর্টেজ গুলারে আমি কোনো সেভিং দেখাইয়া তারা করা যায়নি। ওকে, এই বিষয়ে আমরা শরীফ সাহেব রিকোয়েস্ট করছিলাম, জানতে চাইছিলাম, তখন আপনি লাইনও আসলেন না। সো সেভিংসটা যে আপনার কিছুটা থাকে এবং আন্ডার ওল্ড রুল সাম কেস ল জাহাঙ্গীর বেগম একটা রুল আছে আর কি, এখানে যদি দেখান যায় যে বেনিফিট স্ট্যান্ডার্ডে আপনার ওয়াইফের প্রতি সপ্তাহে খাওয়ার জন্য যে পয়সা লাগে আর কি, এই পয়সা যদি ব্যাংকে থেকে আপনি দেখাইতে পারেন তাহলে এটা মানে আপনি রিভার্ট করতে পারবেন। না হয়তো যদি আমার 2,000 পাউন্ড যদি আমি ব্যাংকে সেভিং দেখাইতাম পারি, তাহলে কি এটা আমার মনে করেন হয়তো আমি আমার ক্যালকুলেশন দেখছি 20 পাউন্ডের মতো তার যে হিসাব আর কি, 20 পাউন্ডের মতো শর্টফল থাকে। ওকে,
রাহাত, এটা ওনার যে আলোচনা যে আপনার- ব্যারিস্টার না সলিসিটার, আমরা এখানে যারা আছি সবাই সলিসিটার। আপনার যদি saving- আচ্ছা সরি about that না ঠিক আছে আপনার যদি সেভিংস থাকে বুঝছেন নি আমি অ্যাডভাইস দিছি কোয়াইট ক্লিয়ারলি আপনি মনে হয় ফোন দিয়ে আপনি টিভি সামনে দেখছেন না বাট আমরা যেগুলো অ্যাডভাইস দিছি কোয়াইট ক্লিয়ারলি যে আপনার যেগুলো 10 ইয়ার রুটে নিচে গিয়ে অ্যাপ্লিকেশন বুঝছেন নি আপনি NHS এর ফি দেন জানো না দিলে তো ইনভ্যালিড হয়ে যাব ইন দ্য মিন টাইম নিশ্চয়ই আপনার কেস ওয়ার্কারের ডিটেইলস আছে লেটারের মাঝে আপনার কেস ওয়ার্কারের কাছে আপনার ফুল একটা হিসাব করিয়া আপনি দরকার আপনার কোনো শর্টফল থাকলে যদি সেভিংস থাকে আপনি সেভিংস দিয়ে আপনি শর্টফল যেগুলো এগুলো কভার করতে পারবা তো বেস্ট হইল as soon as possible আপনি একটা টেবিল বানাইয়া আপনার ইনকাম কিতা আপনার আউটগোয়িংস কিতা আপনি ফ্রেশ এভিডেন্স দিয়ে যেগুলো আপনার আছে পে স্লিপস ব্যাংক স্টেটমেন্টস ডিএলএ লেটার যেটাও আপনার ইনকাম আছে আপনি একটা হিসাব করিয়া তার কেস ওয়ার্কারের কাছে ডাইরেক্টলি ফাটাউকা বিকজ আমার কাছে এক্স্যাক্টলি সেম ফ্যাক্টসের উপরে একটা কেস আছে যেগুলো তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন দিলাইছে বুঝছেন সো আপনার উল্টো তারা 10 ইয়ার রুটে নিচে গিয়ে আলটিমেটলি আপনার কোনো ডিসিশন দিছে না আর যে এর ভিতরে যে আপনার ডিসিশন হয় আমরা যেগুলো আমরা কইছি আপনি একটু চ্যালেঞ্জ করতে পারবা ডিসিশন একটা একটু জুডিশিয়াল রিভিউ মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হইব দেন আমার লিভ টু রিমেইন দেওয়ার কারণে আমার এখন 10 ইয়ার রুটে গেছে কি কেস আমি চাই আজ ইনডেফিনিট লিভ টু আমি একটু দ্যাট ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনারা কি তা কোনো ধরনের লেটার দিয়ে কইছেন আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন আমরা রিফিউজ করলাম, এই ধরনের কোনো লেটার দিছেন? হ্যালো, okay, so yeah, it is this something whether or not যেহেতু উনারে লিমিটেড লিভ টু রিমেইন দিছে তার মানে হচ্ছে যে ইনডিফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশনটা রিফিউজ করছে। সো এই ডিসিশনটারে কি ইজ ইট নট চ্যালেঞ্জেবল আন্ডার জুডিশিয়াল রিভিউ? I think আপনি চ্যালেঞ্জ করতে পারবা ফর জুডিশিয়াল রিভিউ বাট আই থিঙ্ক মাই অ্যাডভাইস ইজ যে তারা আবো ফর্মালি কোনো ডিসিশন দিছে না বিকজ আপনারা আবো 10 ওয়ার্কিং ডেজ দিছে আপনি NHS ফিজ দরকার তো টেকনিক্যালি আপনার অ্যাপ্লিকেশন ইজ ইন আমার মনে হয় মানে এটা আমরা বোধহয় একটু শুনতে ভুল করতেছি যে ওনারে লিমিটেড লিভ টু রিমেইন দেয়া দিয়েছে, দেওয়ার পর এখন বলতেছে যে তোমার এই জিনিসটা ডেফার আছে, মানে এটা পেমেন্টটাকে ডেফার করে রাখছে। But I think even though তারা পেমেন্ট যেগুলা ডিফার করিয়া রাখছে আলটিমেটলি তারা যে একটা ডিসিশন ফাইনালি ফর্মালি কোনো ডিসিশন হইছে না বিকজ তারা গ্রান্ট করছে না লিভ আনটিল মনে রাখা আপনি NHS ফি তারা দেন আপনার লিভ টু রিমেইন ইজ নট ইন ফোর্স So until it comes into force, because I know because আমি জানি তার কোন ফরম্যাটে লেটার দেওয়া হয়েছে নিশ্চয়ই তারা লেখছে যে লোক আমরা ক্যালকুলেট করিয়া দেখছি তোমার ILR ওই তো নাই বাট আমরা লিভ টু রিমেইন তোমার দিমু as long as তুমি দেন 500 pounds দেয় obviously আমরা কাছে লেটার নাই we don't know but আমরা saying from our professional experience that other letter তারা দেয় I haven't seen one I've seen many on those grounds because তারা SARS and basically 10 year routine case নিতে গিয়ে don't allow them that opportunity রুজি মনে রাখা আপনার ইনকাম রুজি ঠিক আছে হিসাবে রুজি মিলে আপনার make sure আপনি তারা কাছে সারাই জানো because ultimately রুজি আপনি তারা live to remain আপনার কার্ড দিবার আগে রুজি আপনি তারা কাছে কাগজ সারাইন আপনার একটা arguable point থাকবো যে আপনি ILR লোকে কোয়ালিফাই করেন it's quite important. ওকে, থ্যাংক ইউ। আশা করি আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান লিগ্যাল ভিউ এটার মোটামুটি সামগ্রিক বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ফিজ ওয়েভারে আমরা এখন আমাদের হাতে আর সময় নেই, 2-3 মিনিট আছে, এর মধ্যে আমরা এটা সাম আপ করে নিই যেটা হচ্ছে যে ফিজ ওয়েভার পিপুল আর এন্টাইটেল যারা অ্যাপ্লিকেন্ট আছেন প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট তারা ফিজ মাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেইটা বেসিক্যালি 5টা ক্রাইটেরিয়ায় ধরা যায়। 10 years route, 5 years route, exceptional circumstances, domestic violence, 7 years বাচ্চা যদি থাকে 7 years route and কেউ যদি 25 বছরের নিচে থাকে এবং অর্ধেক লাইফ যদি তার এই দেশে থেকে থাকে you will be eligible for the for making an application. DLR discretionary হ্যাঁ, DLR যদি কেউ একবার DLR পাইছেন এখন সেকেন্ড টাইম আপনি আবার এক্সটেনশন করতে যাইরা then you will also be able to ask for the fee remission. বাট সেই জায়গাতে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডেস্টিটিউশন। আপনার প্রুফ করতে হবে যে আপনি আর্থিকভাবে খুবই নাজুক অবস্থায় আছেন। Can you again repeat this situation? The situation আমরা যেগুলা এক্সাম্পল দিতাম পারি বিকজ জেনারেলি একটা মেইন স্টেজ এগুলা অ্যাপ্লিকেশন আমরা দেখি মনে রাখা আমরা দেখাইতাম পারি যে আপনার আত্মীয় স্বজন লোকে থাকরা লাস্ট 2 years 2.5 years আপনি দেখাইবা যে লোক আমার কামর পারমিশন নাই বেনিফিটর সুযোগ নাই আমি আরো সনের উপরে ডিপেন্ডেন্ট আমার ফ্যামিলি মেম্বার উপরে ডিপেন্ডেন্ট আপনি একটার লয়ার যে অ্যাপ্লিকেশন করেন দ্যাট ওয়ন্ট বি সাফিসিয়েন্ট আপনি একটা কারণ দেখাইতে হইব ই সাপোর্ট কোন কারণে স্টপ হইব না এসনের মরকা আমি financial support আপনারে দিতাম পারি but tomorrow I might lose my job আমার কাম কিমান যাইতো কি পারে
আমার খাম রুজি যায় গিয়ে তো আমি আপনার সাপোর্ট করতে পারতাম না সো দ্যাট গ্রাউন্ডস একটা গ্রাউন্ডস আছে যে লুক আমি ই সাপোর্ট ওখানে আমার কাছে আর অ্যাভেলেবল নাই তো 2 বছর আমার বাইয়ে বইনে সাসাই সাপোর্ট করছন বা তখন আমার সার্কামস্টান্সেস চেঞ্জ আমিও এখন ডেস্টিটিউট সো অন দ্যাট বেসিস আপনি অ্যাপ্লিকেশন করেন ডেস্টিটিউট হইল যে বেসিক্যালি আপনার কোনো সাপোর্ট নাই অ্যাকোমোডেশন নাই আর অ্যাকোমোডেশন যদি থাকে আপনার কোনো লিভিং এক্সপেন্সিস নাই যে খানির ফসা নাই ক্লোভিংয়ের ফসা নাই তো বেসিক যেটা আমরা একটা হয় লিভিং স্ট্যান্ডার্ড যেটা আছে ফুড লিভিং কস্ট ওটা দেখাইতে হইব আপনার শর্টফল সো ইদা অ্যাকোমোডেশন নাইলে লিভিং এরকম যদি হয় যে আমি এখন ডেস্টিটিউট না, আমার কাছে 5,000 পাউন্ড আছে, বাট হোম অফিসের ফি হলো 4,500 পাউন্ড, কারণ 4,500 পাউন্ড যদি দিয়ে দেই তাহলে আমি ডেস্টিটিউট। very good point. So আপনার যে অ্যাকাউন্টের যে 5,000 পাউন্ড আছে আপনার যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর দুই বাই চইলে এনএইচএস এর ফিজ আর লিভ টু রিমেইন ফিজ হইলো about 6,000 pounds 6,000 pounds আপনি যে হিসাব করেন তো আপনি যদি গুণ দিলাইন তো আপনার কোনো ইনকাম নাই So that's a good point as well. যে মনে করেন আপনার যে সেভিংস আছে বাট আপনি ফিজ দেওয়ার পরে দেখা যায় যে আপনার ব্যালেন্স জিরো, that's a ground to show look আমার কোনো আমি destitute because আমার খানির ফসা নাই, আমি যে অ্যাপ্লিকেশন ফি সবগুলা দিলাই। হোম অফিসে ফি দিয়ে দিলে পরের মাসে পরের সপ্তাহে আমার ভাড়া দেওয়ার পয়সা নেই, পরের সপ্তাহে আমাকে চাউল কেনার পয়সা নেই, তখন আমি ডেস্টিটিউট। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা আশা করি আপনারা যে ফি মাফের ব্যাপারে, ফি মৌকুফের ব্যাপারে বা ফি এক্সামশন বা ফি রিমিশন, ফি ওয়েভার যেটাই বলি, রিমিশন না ওয়েভার, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এর সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে না পারলেও আমরা আপনাদের সামনে একটা সম্যক ধারণা দিতে পেরেছি, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিতে পেরেছি। আমরা আশা করি আপনারা যদি সম্ভাব্য যারা অ্যাপ্লিকেশন পিটিশন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তাভাবনা করছেন, আপনাদের লিগ্যাল অ্যাডভাইজারের কাছে যখন আপনারা যাবেন এই বিষয়ে ওনারা অবশ্যই আপনাদেরকে বলবেন, এবং যদি কেউ বলে না থাকেন আপনারা এগুলো তুলবেন যে আমার তো ফিস দেওয়ার এই অবস্থা নেই, এইসব বিষয়ে আমরা আলোচনা শুনেছি এবং এই বিষয়ে আমরা বেনিফিট সুযোগ পেতে চাই। যেটা হচ্ছে যে ইমিগ্রেশন আইনে অনেক জটিলতা আছে, কিন্তু এই সকল জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য হোম অফিস অনেকগুলা ক্রাইটেরিয়া রেখেছে, অনেকগুলা সুযোগ সুবিধা রেখেছে। আমরা হয়তো অনেক সময় এই সকল বিষয়ে যথাযথ উপদেশ পাই না ও যথাযথ পরামর্শ পাই না, এই কারণে হয়তো এইগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আশা করব আপনারা আমাদের এই আলোচনার মাধ্যমে, চ্যানেল আইয়ের এই আলোচনার মাধ্যমে, লিগ্যাল ভিউ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই আমন্ত্রণ জানিয়ে, এই ইনভাইটেশন জানিয়ে আজকের অনুষ্ঠানে আমরা বিদায় নিচ্ছি। আমি সৈয়দ ইকবাল, রাহাত চৌধুরী এবং সলিসিটার মির শরীফ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।